শিরোনামহীন অনুভূতি ১০ম পর্ব। সময়কাল রাত ২:১১। তীব্র গতিতে গেট পেরিয়ে হসপিটালের পার্কিং জোনে এসে থামল আর্শিয়ানের গাড়িটা। উৎকণ্ঠিত আর্শিয়ান তখনও ধরতে পারেনি ফোনের অপর পাশে ঘটে যাওয়া ঘটনার আদ্যোপান্ত। শূন্য মস্তিষ্কে কেবল এক রাস চিন্তা নিয়ে ছুটে এসেছে অবিলম্বে। গাড়ি থেকে বেরিয়ে লম্বা লম্বা পা ফেলে দ্রুত গতিতে এগিয়ে যায় লিফটের দিকে। মধ্যরাতে হসপিটালের ব্যস্ততা যেন শতগুণ বেড়ে যায়। তখনও কিছু মানুষ নিজের প্রিয়জনের সুস্থতা সুনিশ্চিত করতে মরিয়া হয়ে ছুটছে। লিফটের কাছাকাছি এসে আর্শিয়ান দেখে ডান পাশে লিফট থেকে পরপর দুটো লাশ বের করা হচ্ছে। অনুমানের ভিত্তিতে যতটুকু বোঝা যায় তার সারমর্ম হলো একজন মহিলা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছেন এবং নানা জটিলতার কারণে বাচ্চাকেও বাঁচানো যায়নি। মৃত মহিলার সাথে ওনার স্বামীও ছিলেন। ওনার কোলে ফুটফুটে বাচ্চাটা চোখ বুজে শুয়েছিল। আর্শিয়ানের বুকটা ভার হয়ে আসে, হৃৎপিণ্ডের গতি বেসামাল হয়। হকচকিয়ে উঠে কয়েক কদম পেছালে তাজরিয়ান চিন্তিত কণ্ঠে শোধায়, ভাইয়া আর ইউ ওকে? আর্শিয়ান অস্ফুট স্বরে বলে, হুম। আর্শিয়ানের অবস্থা বুঝে তাজরিয়ান ধীর স্বরে বলে, ভাইয়া তুমি স্ট্রেস নিও না, আর মাত্র কিছুক্ষণ, এরপর আমরা বৌমনির কাছে পৌঁছে যাব। আর্শিয়ান উত্তর দেয় না। ওরা চাইলেও সিঁড়ি দিয়ে তড়িঘড়ি করে ওপরে উঠতে পারবে না, কেননা প্রিমার কেবিনটা টপ ফ্লোরে। আবেগের বশে ১৫ তলা পায়ে হেঁটে ওঠাটা বোকামি এবং সেটা আর্শিয়ান একদমই করতে চায় না। ভাবনার মাঝে লিফট আসতেই ওরা চটজলদি উঠে পড়ল। কেবিনের বাইরে ওয়েটিং এরিয়ার পাশাপাশি বসে আছে ফারজানা এবং ইস্তিরাজ। ফারজানার ক্রন্দনরত মুখশ্রীর দিকে অপলকভাবে তাকিয়ে আছে ইস্তিরাজ। কানলে মেয়েটাকে ভীষণ সুন্দর দেখায়। চোখ জোড়া রীতিমতো চকচক করে। ভিজে ওঠা চোখের পাপড়িগুলো চমৎকার দেখায়। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর বৃথা প্রচেষ্টা রীতিমতো ঝড় তুলে ইস্তিরাজের বুকে। কিছুটা সময় নিয়ে নিজেকে সামলে পকেট থেকে রুমাল বের করে সেটা ফারজানার দিকে এগিয়ে দিয়ে ইস্তিরাজ বলে, আপনার চোখের পানিতে হওয়া বন্যা অতি দ্রুত আমার হসপিটালকে তলিয়ে দেবে। একটুখানি দয়া দেখিয়ে যদি কান্নাটা বন্ধ করতেন তাহলে এই অবলা ডাক্তার প্লাস হসপিটালের মালিক ধন্য হতো মিস জানা। ফারজানা কটমটে দৃষ্টিতে তাকিয়ে বলে, চুপ করুন নির্লজ্জ লোক, এই পরিস্থিতিতেও আপনি মজা করছেন? ইস্তিরাজ অপকটে বলে, আমি কেবল বাস্তব কথা বলছি। বিগত ২ ঘন্টা যাবৎ আপনি অনবরত কেঁদেই যাচ্ছেন। যতটুকু জানি কেঁদে কুটে রোগী সুস্থ করা যায় না। অপরদিকে আপনি অহেতুক কাঁদার বান্দি না। ফারজানা তাকে মাঝপথে থামিয়ে মৃদু ধমক দিয়ে বলল, কিপ ইউর মাউথ শাট মিস্টার ব্রেনলেস ডক্টর। ইস্তিরাজ ভাবলেশহীন কণ্ঠে বলল, প্রসঙ্গ যখন আপনার তখন আমি মস্তিষ্কবিহীন এক বেপরোয়া ডাক্তার। বি অ্যালার্ট ম্যাডাম। ফারজানা অতিষ্ঠ হয়ে বলল, আপনি এত সেমলেস কেন? ইস্তিরাজ শান্ত কণ্ঠে বলল, আপনি বাধ্য করেছেন তাই। ফারজানা কটমটে দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার এত খারাপ দিন আসেনি যে আপনাকে বাধ্য করতে যাব। ইস্তিরাজ লম্বা হামি তুলে বলল, আমাকে বাধ্য করেছেন বলেই আপনার খারাপ দিন আসতে চলেছে। ফারজানা আর কিছু বলার পূর্বে একজন নার্স এসে বলল, স্যার ইমিডিয়েট পেশেন্টের হাজবেন্ডকে আসতে বলুন, তিনি ভীষণ ডেসপারেট আচরণ করছেন। ওনার অবস্থা বিবেচনা করে আমরা কড়া ডোজের মেডিসিন দিতে পারছি না। এমন অবস্থা চলমান থাকলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। ফারজানা থমকে যায়। তার আখিজোড়া পুনরায় অশ্রুতে পরিপূর্ণ হয়। নার্স চলে যেতেই কণ্ঠে আক্ষেপ নিয়ে ফারজানা বলে ওঠে, কী জাদু করেছেন আমার লাড্ডুর উপর? মেয়েটা এই অসুস্থ অবস্থাতেও ওনার নাম জপে যাচ্ছে। আর আপনার দায়িত্ব জ্ঞানহীন বন্ধু আজও নিজের দায়িত্ব ভুলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ইস্তিরাজের মেজাজ খারাপ হলো এবার। নিজেকে সামলাতে না পেরে কঠোর গলায় বলল, আপনার লাড্ডুকে জাদুতে বশীভূত হতে বাধ্য করেছিল কেউ? আমার বন্ধু কেমন সেটার বর্ণনা আপনাকে দিতে হবে না। ভুল মানুষ মাত্রেই হয়, তাই বলে একেবারে গলা চেপে ধরবেন নাকি? না জেনে অপবাদ দিয়ে আপনিও কিন্তু সেই একই ভুল করছেন। ফারজানা প্রত্যুত্তর করল না। ওড়নায় মুখ লুকিয়ে কাঁদল কেবল।
তার বুকের ভেতরটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ভয়ে। মেয়েটার গুরুতর অবস্থা দেখে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কঠোর গলায় কতগুলো বললেও ফারজানার অবস্থা দেখে ভীষণ খারাপ লাগলো ইস্তিরাজের। তার বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস এবং মনে পড়ে কিছুক্ষণ আগের ঘটনা। ঘণ্টা দুয়েকের কথা বলে জ্বরে কাহিল ইস্তিরাজ প্রায় ৬ ঘণ্টা ঘুমিয়েছে। ঘণ্টা দুয়েক পেরোতেই ক্লান্ত হয়ে ফারজানা ঘুমন্ত ইস্তিরাজের মাথাটা বালিশে রেখে পার্শ্ববর্তী সোফায় গা এলিয়ে দিতেই নিজেও ঘুমিয়ে পড়ে। মোটামুটি ঘণ্টা চারেক পর একজন নার্স তার কেবিনে নক করে জানায় প্রিমার জ্ঞান ফেরার পর প্যানিক অ্যাটাক এসেছে এবং সে পাগলের মতো আরশিয়ানকে খুঁজছে। ইস্তিরাজ এবং ফারজানা এই কথা শুনে ধরফড়িয়ে ওঠে। তারা দুজনেই ছুটে যায় প্রিমার কেবিনের দিকে। ফারজানা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিল। বাধ্য হয়ে ইস্তিরাজ তাকে কিছুটা সময় দিয়ে অতঃপর কেবিনে ভেতরে যায়। ডক্টর বলে ইমিডিয়েট আরশিয়ানের সাথে যোগাযোগ করতে এবং লিস্ট ধরিয়ে দিয়ে বলে সেই মেডিসিনটা নিয়ে আসতে। ইস্তিরাজ পড়িমড়ি করে ছুটে যায় ওষুধ আনতে, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা তাদের ফার্মেসিতে ছিল না। বাধ্য হয়ে বাইরের ফার্মেসিতে ছুটে যায় ইস্তিরাজ এবং পথমধ্যে কল করে আরশিয়ানকে। কথাই আছে, বিপদ আসলে সব দিক থেকেই আসে। তাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটল। কল করে খবর দেওয়ার পূর্বে আচমকা কাছে থাকা একটা ট্রান্সফরমার ব্লাস্ট হয়। ইস্তিরাজের ফোনটা অদূরে ছিটকে পড়ে এবং সাথে সাথে ডিসপ্লে ফেটে যায়। হাজার চেষ্টা করেও বন্ধ হয়ে যাওয়া ফোনটা সচল করতে সক্ষম হয় না বেচারা। অতীতে ডুবে থাকা ইস্তিরাজ কারোর পদধ্বনি আওয়াজ পেয়ে পাশ ফিরে তাকালো। ভালো করে তাকাতেই দেখে আরশিয়ান এবং তাজরিয়ান দ্রুত পায়ে হেঁটে এদিকেই আসতে। ইস্তিরাজ খেয়াল করে আরশিয়ানের চিন্তিত মুখাবয়ব। আশেপাশে তাকিয়ে কিছু একটা ভেবে পুনরায় আরশিয়ানের দিকে তাকিয়ে বাঁকা হাসে। ওরা কাছাকাছি আসলে ইস্তিরাজ উঠে দাঁড়িয়ে আরশিয়ানের পানে অবাক দৃষ্টি নিক্ষেপ করে সন্দিহান কণ্ঠে শুধায়, তুই এত রাতে গোসল দিয়েছিস কোন সুখে? মিসেস লাড্ডুর কাছে থাকলে আলাদা ব্যাপার স্যাপার ছিল, কিন্তু বাকি কথা শেষ হওয়ার আগেই আরশিয়ান বাজখাই গলায় ধমকে ওঠে তাকে। আরবিদের ওপর অ্যাটাক করার সময় বেশ কিছু রক্ত ছিটকে এসে তার শরীরে পড়ে। উপরন্তু শরীর থেকে লাশ পোড়া উটকো গন্ধটা কোনোভাবেই সচ্ছিল না, বিধায় গোসল দিতে বাধ্য হয়েছে। এই কথা গর্দভ ইস্তিরাজকে জনসম্মুখে কিভাবে বোঝাবে আরশিয়ান? ইস্তিরাজ ধমক খেয়ে দ্বিগুণ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করে, সমস্যাটা কি বেটা? কি লুকাচ্ছিস? সত্যি করে বল। ওই ছুঁইমুই আপা দেশে আইছে নাকি মামা? ইস আরশিয়ান দাঁতে দাঁত চেপে বলে, আমার বউ আছে এই জন্য স্লাটদের খোঁজ খবর রাখার প্রয়োজন পড়ে না। তোর যদি প্রয়োজন হয় তাহলে আমার ফোনের ব্লক লিস্ট থেকে নাম্বারটা খুঁজে নিস। আমার বউ কোথায়? কি হয়েছে ওনার? ইস্তিরাজ হতভম্ব মুখে একবার ফারজানার দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড়িয়ে বলে, এই রকম হতচ্ছাড়া বন্ধু থাকলে মিস জানার মতো নিউক্লিয়ার বোমাকে বিয়ে করা অসম্ভব। এই শান ব্যাটারেও বলিহারি। এই রকম অফার কেউ জনসম্মুখে দেয়, তাও আবার ভবিষ্যৎ বউয়ের সামনে? ধ্যাত, বন্ধুটাও ভালো না, আবার বউটাও আমায় বোঝে না, কেবল দুঃখ আমাকে দুষ্টু ইশারায় কাছে ডাকে। বেদনা বেবিও তো ঘাড়েই চিপকে বসে থাকে। সুখ কি আমার মতো ডেড ড্রপ হ্যান্ডসাম হাঙ্ককে চোখে দেখে না? ইস্তিরাজের থেকে কোনো রূপ প্রত্যুত্তর না পেয়ে আরশিয়ান পুনরায় ব্যস্ত কণ্ঠে শুধালো, কোনো অ্যাটাক হয়েছে? ওটা কিসের শব্দ ছিল? তোর ফোন কোথায়? উনি ঠিক আছেন তো? ইস্তিরাজ আফসোস মাখা কণ্ঠে বলল, জ্ঞান ফেরার পর আচমকা মিসেস লাড্ডুর প্যানিক অ্যাটাক হয়। উনি বারবার তোর খোঁজ করছিল, তাই মেডিসিন নিতে গিয়ে তোকে কল করি, কিন্তু আনফর্চুনেটলি তক্ষুনি একটা ট্রান্সফরমার ব্লাস্ট হয় আর আমার ফোনটাও মরে যায়। আরশিয়ান অস্থির কণ্ঠে সোজায়, আমি কি ওনার সাথে দেখা করতে পারি? ইস্তিরাজ তেতো মুখে বলে, এটা বাসর ঘরের গেট না মামা যে তোমারে টাকার জন্য আটকে রাখবো। ভাব নেওয়া বাদ দিয়ে বউয়ের কাছে যাও। আরশিয়ান রক্তিম চোখে এক পলক তাকিয়ে কেবিনের দরজা ঠেলে ভেতরে চলে যায়। আচমকা ইস্তিরাজের চোখে পড়ে তাজরিয়ানের দিকে।
বেচারাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। ইস্তিরাজ উঠে দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে বলে, কি কাহিনী করেছিস সেটা কাল সকালে ইন ডিটেলস জানাবি। আপাতত এই দিকটা আমরা সামলে নেব। তুই বাসায় গিয়ে রেস্ট নে, মেহুকে সময় দে। ইদানিং বাইরে বেশি ব্যস্ত থাকিস। তাজরিয়ান ম্লান হেসে বলল, বিশাল বড় কাঁটা সরিয়ে ফেলেছি ভাই, এবার হয়তো ভাইয়ার লাইফটা একটু ইজি হয়ে যাবে। আসি তাহলে। ইস্তিরাজ চোখ ছোট ছোট করে কিছু একটা ভেবে বলল, দেখে শুনে যাস। তাজরিয়ান সম্মতি জ্ঞাপন করে বেরিয়ে পড়ে। ইস্তিরাজ এগিয়ে এসে ফারজানার পাশে ধপ করে বসে পড়ে। ফারজানা বিরক্ত হয়ে বলে, আপনি এত লাগামহীন কথাবার্তা বলেন কেন? এই পরিস্থিতিতেও মানুষ এমন কথা বলতে পারে, জানা ছিল না। নিজের পরিবারের কেউ হলে এতটা ভাবলেশহীন থাকতে পারতেন? ইস্তিরাজ কিছুক্ষণ চুপ থেকে ম্লান হেসে বলল, আপনারা বুদ্ধিমান হলে আমাকে জোকার সাজতে হতো না। ফারজানা ভ্রু কুঁচকে বলল, মানে? ইস্তিরাজ গম্ভীর কণ্ঠে বলে, বিপদ আমাদের নিত্যদিনের সঙ্গী। পিচ্চি ভীষণ অসুস্থ, কিন্তু আপনার কিংবা আমার চিন্তা কি সেটা নিরাময় করে দিতে পারবে? আপনি যে হারে প্যানিক করছিলেন তাতে কিছুক্ষণের মধ্যে আপনাকেই ভর্তি করা লাগতো, যেটা এই পরিস্থিতি সাপেক্ষে কেবল একটা এক্সট্রা ঝামেলা। এই পরিস্থিতিটা সন্তর্পণে এড়িয়ে যেতে আপনাদের মাইন্ড ডাইভার্টের চেষ্টা করছিলাম। অন্যায় করে ফেলেছি? ফারজানা নিজের ভুলটা বুঝল। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি। ইস্তিরাজ প্রত্যুত্তর করল না। ফারজানা পুনরায় বলল, সরি বলছি তো, এবার রাগটা ঝেড়ে ফেলুন। ইস্তিরাজ চট করে তার মুখোমুখি হয়ে বলল, চলুন কাজী অফিসে যাই। সরির বদলে এইভাবে ৩ কবুল বললে সত্যি রাগ ঝেড়ে ফেলব। রাজি? ফারজানা হতভম্ব হয়ে তাকায়। ইস্তিরাজ হো হো শব্দ করে হেসে বলে, এমনিতেই আধ পাগল, এই বিরহের জ্বরে এবার ফুল পাগল হয়ে গেছে। ডোন্ট মাইন্ড, ওকে? ফারজানা রোয়েশ হয়ে ব্যাপারটা হজম করে ধীর কণ্ঠে বলল, আপনার চিন্তা ভাবনা চমৎকার। হিউম্যান সাইকোলজি বেশ ভালো বোঝেন আপনি। ফারজানার চোখের দিকে তাকিয়ে ইস্তিরাজ বলল, একটা সুযোগ দেন, আপনার মন মস্তিষ্ক বিষয়টা বেশ ভালো মতো বুঝে নেব। অভিযোগ করার সুযোগ দেব না। ফারজানা থমকে যায়, কথা আটকে আসে রীতিমতো। ইস্তিরাজ ম্লান হেসে বলে, জোরাজুরি করছি না, এক্সট্রা প্রেশার নেওয়ার কোনো কিছু নেই। ঘুমোবেন না? ফারজানা কিছুটা সময় নিয়ে বলে, ঘুম আসছে না। ইস্তিরাজ স্মিত হেসে বলে, তাহলে আর কি, পাগলের পাগলামি সহ্য করুন। বাই দ্য ওয়ে, ওয়েদার কিন্তু দারুণ, ক্যান্টিনে গিয়ে ১ কাপ চায়ের স্বাদ আস্বাদন করা যাক। ফারজানা নীরবে সায় জানিয়ে উঠে দাঁড়ালো। ইস্তিরাজের মনোকোঠায় এক অবাধ্য ইচ্ছা জন্মালো। এই সময়টাকে আটক না রাখতে পারার আক্ষেপটা খুব সন্তর্পণে লুকিয়ে গেল। প্রিমার কেবিনে ঢুকে মিনিট কয়েকের জন্য আর্শিয়ান স্তব্ধ হয়ে যায়। প্রিমার চেহারাটা ভীষণ বিধ্বস্ত দেখাচ্ছে। চোখের কার্নিশে শুকিয়ে যাওয়া জলরাশির ছাপ স্পষ্ট। তার হাড্ডিসার শরীরটা দেখে আর্শিয়ানের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কিছুক্ষণ পর পর প্রিমা কিছু একটা বিড়বিড়িয়ে বলে যাচ্ছে। মেডিসিনের প্রভাবে অর্ধ অচেতন মেয়েটা মাঝে মধ্যেই কেঁপে উঠছে অজানা কারণে। আর্শিয়ান কয়েক কদম এগিয়ে গিয়ে প্রিমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। আচমকা প্রিমা চোখ মেলে তাকায়। আর্শিয়ানকে দেখা মাত্রই ফুঁপিয়ে ওঠে। আর্শিয়ান অবাক হয় ভীষণ। প্রিমার ঘোলাটে দৃষ্টি দেখে বুঝতে পারে মেয়েটা আপাতত নিজের মধ্যে নেই। মন মস্তিষ্ক অবস্থার অবক্ষয় এবং চরম অসুস্থতার ফলস্বরূপ ভ্রমের মধ্যে আছে। মেয়েটা কাঁপা হাতে তার হাতটা আঁকড়ে ধরার চেষ্টা করছে অনবরত। প্রিমা অস্থিরতা অবলোকন করে আর্শিয়ান সতর্ক কণ্ঠে বলে, ব্যথা পাবেন কিন্তু। প্রিমার ভাবান্তর নেই। তার ফুঁপুনো স্বর এখন শব্দগুলো কান্নার রূপে নিয়েছে। অস্ফুট স্বরে গুঙিয়ে উঠে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। আর্শিয়ান বাধ্য হয়ে প্রিমার হাতের স্যান্ডেলটা আলগা করে খুব সাবধানে ক্যানেলটা সেফলি সিকিউর করে দেয়। অতঃপর তার রুগ্ন শরীরটা আলতো করে নিজের কোলের মধ্যে নিয়ে শক্তপোক্তভাবে জড়িয়ে ধরে। প্রিমাও দুর্বল হাতে তাকে জড়িয়ে ধরে। এক নিমেষেই আর্শিয়ানের বুকের চলমান ঝড়টা ঠান্ডা হয়ে যায়।
মস্তিষ্কে যাবতীয় চিন্তা সরে গিয়ে শিথিল হয়। এদিক ওদিক তাকিয়ে একটা বিশাল সোফা দেখতে পেয়ে ধীর পায়ে প্রিমাকে নিয়ে সেখানে এগিয়ে যায়। আস্তে ধীরে সোফায় বসে প্রিমাকে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে আরশিয়ান। শান্ত কণ্ঠে বলে, এত অস্থিরতার কারণ কি ওয়াইফি? প্রিমা অস্ফুটস্বরে কিছু একটা বলে যায়। আরশিয়ানের বোধগম্য হয় না। সে আর প্রশ্ন পর্বে না গিয়ে প্রিমাকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। মেয়েটার পালকের ন্যায় শরীরটা থেমে থেমে কেঁপে উঠছে। আতঙ্কিত হয়ে আরশিয়ানকে শক্ত করে জাপটে ধরছে বারবার। আরশিয়ান অবাক হলেও কিছু বলল না। সমস্যাটা গভীর, এটা বুঝতে আর বাকি নেই তার। প্রিমার সান্নিধ্যে এসে ক্লান্ত আরশিয়ানের চক্ষুদ্বয় ঘুমে বন্ধ হয়ে আসছে। বহুদিন পর এতটা শান্তি অনুভব করছে সে। তবে সমস্যা হলো সোফাটা বড় হলেও এখানে শোয়ার মতো স্পেস নেই। অন্যদিকে বেডটাও ভীষণ ছোট এবং দুর্বল। দুজনের ভার বহন করার সামর্থ্য সেটা নেই। দীর্ঘক্ষণ কিছু একটা ভেবে প্রিমাকে বুকে রেখেই ইস্তিরাজের নাম্বারে কল করে আরশিয়ান। বেচারা ইস্তিরাজ গরম চায়ের কাপে চুমুক বসিয়েছিল মাত্র। বাধ্য হয়ে কলটা রিসিভ করে বলল, কি সমস্যা তোর? আরশিয়ান চোখ মুখ কুঁচকে ধীর স্বরে বলে, একটা শক্তপোক্ত কিন্তু নরম ফোমের কমফোর্টেবল বেডের ব্যবস্থা করে দে জলদি। ইসিরাজ বিষম খেয়ে বলে উঠল, তোর বউ অসুস্থ বেটা, তোর মতো জলহস্তিকে সামাল দেওয়ার মতো অবস্থায় নেই বেচারি। তুই কি ওরে হালকার ওপর ঝাপসা করে আজরায়েলের সাথে পরিচয় করাতে চাইছিস নাকি? আরশিয়ান ধমকে উঠে বলে, নির্লজ্জ ভাবনার গাড়িতে ব্রেক লাগা বেয়াদব, এত কিছু এক্সপ্লেন করার মুড নেই আপাতত। তুই ব্যবস্থা কর জলদি, নয়তো মিস ফারজানার সাথে তিন কবুল পড়ার স্বপ্নটা ভুলে যা। লাস্ট বাট নট দ্য লিস্ট, বেড সেট আপ করতে আসা একটা বান্দাও যেন ভুলক্রমে সোফার পাশটায় না তাকায়। আই নিড প্রাইভেসি। সার্কেলে সব থেকে ভদ্র বন্ধুর মুখে এইরূপ কথাবার্তা শুনে ইস্তিরাজ এবার হকচকিয়ে গেল। চেঁচিয়ে বলে উঠল, এটা হসপিটাল, তোর সুপার ডিলাক্সের হানিমুন সুইট নয় বেটা। এখানে বেড কোত্থেকে হাজির করব আমি, মগের মুলুক নাকি? প্রিমার কাঁধে থুতনি রেখে আরশিয়ান ধীর কণ্ঠে বলল, এত কিছু জানার কিংবা বোঝার প্রয়োজন বোধ করছি না আজ রাজ। আমি জানি এটা আমার বন্ধুর হসপিটাল, যেটার বর্তমান মালিকানায় সে নিজে আছে। সুতরাং আমার এই ছোট্ট আবদার পূরণ করা আহামরি কোনো ব্যাপার না, তাই না? ইস্তিরাজ দাঁতে দাঁত চেপে মুখে আসা ভয়ঙ্কর গালিগুলো নিয়ন্ত্রণ করে। খট করে কল কেটে দিয়ে পড়িমড়ি করে ছুটে বন্ধুর আবদার পূরণ করতে। আরশিয়ান কল কেটে পাশে থাকা একটা চাদর প্রিমার শরীরে জড়িয়ে দেয়। তার ব্যক্তিগত মানুষকে কেউ এলোমেলো অবস্থায় দেখুক সেটা একদমই চায় না সে। প্রিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে সে ধীর স্বরে সম্মোহনী কণ্ঠে ডাকল, প্রেম। প্রিমা অস্ফুট স্বরে বলল, হুম। আরশিয়ান তার পিঠে হাত রেখে বলল, কি হয়েছে আপনার, এত প্যানিক কেন করছেন জান? প্রিমা এলোমেলোভাবে বলল, হুমকি। আরভিদ, আপনি। আরশিয়ানের কপালে ভাঁজ পড়ল। তার বুকের উপর নেতিয়ে পড়ে থাকা প্রিমার মুখে হাত বুলিয়ে ধীর স্বরে ডেকে বলল, প্রেম, এই প্রেম, তাকান আমার দিকে, একটু বুঝিয়ে বলুন কি হয়েছে। প্রিমা বিরক্ত হয়ে নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে বলে, আরভিদ আপনাকেও মেরে ফেলবে, কেড়ে নেবে আমার থেকে যদি আমি মিথ্যা স্বীকারোক্তি না দিই। আরশিয়ানের চোয়াল শক্ত হয়ে ওঠে। প্রিমার ঠোঁটে আলতো চুম্বন এঁকে দিয়ে বলে, হুস, কিচ্ছু হবে না। প্রিমা দুর্বল হাতে আষ্টে-পৃষ্ঠে তাকে জড়িয়ে ধরে বলে, আমি সাদা শাড়ি পরব না, আমি বিধবা হতে চাই না। আরশিয়ান প্রিমাকে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলে, অলক্ষণে কথাবার্তা বলে না প্রেম, তাকিয়ে দেখুন, এই যে আপনার সাথে একদম মিশে আছি আমি। প্রিমা তাকালো না। ঘোর আচ্ছন্ন প্রিমা কেবল শান্ত হয়ে আরশিয়ানের টি শার্টের কিছু অংশ মুঠোবন্দি করে চোখ জোড়া বন্ধ করে ফেলল। মেডিসিনের প্রভাব বিস্তার করতে শুরু করেছে বোধহয়। কিছুক্ষণ পর কজন মানুষ এসে হসপিটালের বেডটা সরিয়ে দিয়ে মোটামুটি বড় সাইজের একটা বেড এনে রাখলো।
উপরে একটা ম্যাট্রেস এবং তার উপর একটা টপার দিয়ে খুব সুন্দর মতো বেডটা সেট আপ করে দিয়ে চুপচাপ বেরিয়ে পড়ল। আরশিয়ান বাঁকা হেসে প্রিমাকে নিয়ে উঠে দাঁড়ালো। প্রিমাকে শুইয়ে দিয়ে দরজা বন্ধ করার জন্য সরে আসতেই প্রিমা আঁতকে উঠে তার টি-শার্ট খামচে ধরল। আরশিয়ান অবাক হয়ে দেখল ভঙ্গুর প্রিমাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে আহ্লাদ ঢেলে বলল, এখানকার ডাক্তার এবং নার্সদের নজর ভালো না প্রেম, আমি দরজাটা বন্ধ করে আসি কেমন? প্রিমা তবুও ছাড়তে চাইল না। আরশিয়ান তাকে আশ্বস্ত করে চটজলদি গেট বন্ধ করে আসলো। প্রিমার হাতের ক্যানুলার সাথে স্যালাইন অ্যাটাচ করে দিয়ে হাতটা একটা বালিশের ওপর রাখল। অবশেষে বেডের অপর পাশে শুয়ে বুক ভরে শ্বাস টেনে প্রিমাকে আলতো করে জড়িয়ে ধরল। কি মনে হতেই অল্প একটু উঠে প্রিমার চোখে মুখে এলোপাথাড়ি চুম্বন এঁকে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, থ্যাঙ্কস ওয়াইফি। সামান্য একটু ঝুঁকে ঘুমন্ত প্রিমার উদরে আলতো চুম্বন এঁকে দিয়ে বলে, বাবা ভীষণ পচা তাই না? সরি বাবারা, আর ভুল হবে না। আপনার মাম্মামকে বেশি জ্বালাতন করবেন না কেমন? বাবার অগোচরে মাম্মামের খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। বেশি অপেক্ষা করাবেন না। জলদি চলে আসুন কেমন? বিগত 2 মাস যাবৎ বিগড়ে থাকা মস্তিষ্কে শান্তি নেমে এসেছে। অদ্ভুত অনুভূতি হচ্ছে আরশিয়ানের। প্রিমার সান্নিধ্যে এসে সব কিছু রঙিন মনে হচ্ছে। আরশিয়ান জানে প্রিমা ঘোরের মাঝে আছে বলেই এতটা সুযোগ পাচ্ছে সে। হুঁশে ফিরলে রীতিমতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে সবটা ঠিকঠাক করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে এই শান্তিটুকু ভীষণ অনুপ্রেরণা যোগাবে। প্রিমার গলায় আলতো চুম্বন এঁকে দিয়ে আরশিয়ান ঘুম ঘুম কণ্ঠে বলে, স্মৃতির সিন্ধুকে তালাবদ্ধ থাকুক এই মাহেন্দ্রক্ষণ। সূর্যের দাপুটে ঝলমলে আলোয় আলোকিত ধরণী। জানালার ফাঁক গলিয়ে আসা সূর্যের তেজস্বী আলো হসপিটালের ছোট্ট কেবিনের ফ্লোরে হুটোপুটি খাচ্ছে। চোখে মুখে আলোর মৃদু ছটা পড়তেই আস্তে ধীরে চোখ মেলে তাকালো আরশিয়ান। মস্তিষ্ক সচল হতে অনুভব করল তার বুকের মধ্যে কেউ একজন খুব সন্তর্পণে জায়গা দখল করে রেখেছে। আরশিয়ান প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করতেই দেখল সেটা আর কেউ নয়, বরং তার একমাত্র অভিমানিনী। আরশিয়ান মৃদু হাসল। প্রিমার রেশমের ন্যায় নরম চুলগুলোতে আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ মেখে দিল। বেচারি সারাটা রাত ছটফট করেছে, বারবার ভয়ে আঁতকে উঠে তার টি-শার্ট খামচে ধরেছিল। ফলস্বরূপ ক্যানোলা নড়ে যায়। স্যালাইন অবশ্য শেষের দিকে ছিল। আরশিয়ান তড়িঘড়ি করে ডক্টরকে জানায়। ডক্টর এসে ক্যানোলা খুলে দিয়ে প্রিমাকে আরেকটা ইঞ্জেকশন দেন। এরপর প্রিমা গভীর ঘুমে তলিয়ে যায়। আরশিয়ানও তাকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। বহুদিন পর ভালো ঘুম হয়েছে। ফ্রেশ হওয়ার জন্য সরে আসার সময় টি-শার্ট খামচে ধরে রাখা প্রিমার হাতটা সরাতে নিলে আচমকা কিছু একটা তার হাতে বাঁধে। আরশিয়ান ভ্রু কুঁচকে প্রিমার হাতটা চোখের সামনে মেলে ধরতেই আঁতকে ওঠে রীতিমতো। পুরো হাত জুড়ে অসংখ্য ক্ষতের চিহ্ন। এগুলো ইচ্ছাকৃতভাবে করা, তাতে কোনো সন্দেহ নেই। আরশিয়ান থম মেরে হাতটার দিকে অপলক তাকিয়ে রইল কেবল। একটা শব্দ বেরোলো না কণ্ঠনালী হতে। বুঝদার মেয়েটা এমন একটা কাজ করবে সেটা কল্পনাতেও আসেনি আরশিয়ানের। বুকের ভেতর জমাটবদ্ধ ব্যথাটা হু হু করে বাড়ল। বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। ধীর স্বরে বিড়বিড়িয়ে বলল, অভিমানের কারণ আমি ছিলাম, তাহলে আক্ষেপের বহিঃপ্রকাশ নিজের ওপর কেন করলেন? প্রায় ঘণ্টাখানেক পেরোতেই ঘুমে ঢুলুঢুলু চোখ দুটো মেলে তাকালো প্রিমা। আড়মোড়া ভেঙে পাশ ফিরে তাকাতেই দেখল একজন ডক্টর এবং আরশিয়ান দাঁড়িয়ে কথা বলছে। প্রিমাকে জাগ্রত অবস্থায় দেখে ডক্টর এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে আপনার?
প্রিমা ঘুম ঘুম স্বরে বলল, ভালো। ডক্টর পুনরায় জিজ্ঞেস করলেন, কোনো ধরনের সমস্যা কিংবা ব্যথা অনুভব করছেন? প্রিমা চোখ মুখ বিকৃত করে বলল, মাথায় একটু ব্যথা করছে। ডক্টর ধীর স্বরে বললেন, মাথায় বেশ ভালোই চোট পেয়েছেন আপনি। এটার জন্য খানিকটা কষ্ট পোহাতে হবে। তবে ইন্টারনাল কোনো সমস্যা ফেস করলে অবশ্যই জানাবেন। প্রিমা মাথা নাড়িয়ে সায় জানালো। শরীরটা দুর্বল লাগছে ভীষণ। কথা বলতে একটুও ইচ্ছে হচ্ছে না। উপরন্তু প্রচুর ক্ষুধা লেগেছে। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে বিরক্তির শ্বাস ফেলল প্রিমা। ডক্টর নর্মাল চেকআপ শেষে আরশিয়ানের দিকে তাকিয়ে বললেন, ওনার কন্ডিশন অনেকটা বেটার। মেডিসিনের প্রভাবটা রয়ে গেছে। হয়তো আর কিছুক্ষণের মাঝে তিনি আবার ঘুমিয়ে পড়বেন। আপাতত ওনাকে হালকা কিছু খাইয়ে দিন। আরশিয়ান ধীর কণ্ঠে শুধালো, আর কোনো স্যালাইন দেওয়া হবে? ডক্টর একবার প্রিমার শুকনো মুখের দিকে তাকিয়ে বললেন, সেটা ওনার কন্ডিশনের ওপর ডিপেন্ড করছে। ডক্টর টুকটাক আরও কিছু কথা বলে বেরিয়ে পড়লেন। আরশিয়ান ফোন দিয়ে কাউকে নাস্তা আনতে বলল। প্রিমা চোখ বন্ধ করে চুপচাপ সবটা শুনছিল। আরশিয়ানের মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। তাকে এড়িয়ে যাওয়ার জন্যই মিছে ঘুমের ভান ধরল। প্রিমাকে পুনরায় চোখ বুজে ফেলতে দেখে আরশিয়ান ভ্রু কুঁচকে ফেলল। তার পাশে দাঁড়িয়ে ধীর স্বরে বলল, ঘুম পাচ্ছে? একটু অপেক্ষা করতে পারবেন? এই মুহূর্তে আপনার নাস্তা করাটা ভীষণ জরুরি। প্রিমা থমথমে কণ্ঠে বলল, ক্ষুধা নেই। আরশিয়ান গম্ভীর কণ্ঠে বলল, মিথ্যা বলাও শিখেছেন দেখছি। প্রিমা চোখ খুলে নির্বিকার দৃষ্টি নিক্ষেপ করে বলল, এটা তো খুনিদের সহজাত প্রবৃত্তি। আরশিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি খুনি নন, সেটা স্বীকার করলে খুব বেশি ক্ষতি হতো কি? প্রিমা বুঝল আরশিয়ান জেনে গেছে আসল সত্য। অবশেষে তার অপেক্ষার প্রহর ফুরালো। নিয়তি তাকে ঠকায়নি। পরিশেষে মুক্তি মিলেছে অপবাদের হাত থেকে। স্বস্তির শ্বাস ফেলে প্রিমা বলে উঠল, আপনি তো আমায় জিজ্ঞেস করেননি। সরাসরি অপরাধের দায়ে অভিযুক্ত করেছেন। আমি স্বীকার করলে সেটা বিশ্বাস করতেন? আরশিয়ান প্রত্যুত্তর করতে পারল না। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করল, আমার থেকে অতীত কেন লুকিয়েছিলেন? প্রিমা শান্ত কণ্ঠে বলল, বিগত 8টা বছর যাবৎ সেই দুর্বিষহ অতীতকে কেবলই এক জঘন্য স্বপ্ন ভেবে ভুলে যাওয়ার চেষ্টা করছি। লুকোনোর মতো কিছুই ছিল না, শুধু মনটা বিষিয়ে দিতে চাইনি বলে অতীত সংক্রান্ত কোনো বিষয়ে কখনো আলোচনা করতে চাইনি। আরশিয়ান নীরবে সবটা শুনে প্রিমার দিকে এগিয়ে গিয়ে বেডের একপাশে বসল। প্রিমা সরে যেতে চাইলে আরশিয়ান তার হাত টেনে ধরল। হাতের শুকিয়ে যাওয়া ক্ষতগুলো দেখিয়ে বলল, এসব কি? কেন করেছেন? প্রিমা হাতটা সরিয়ে নেওয়ার জন্য মোচড়ামুচড়ি করে বলল, সেই কৈফিয়ত নিশ্চয়ই আপনাকে দেব না। আরশিয়ান প্রিমার দিকে দৃষ্টি অনড় রেখে দৃঢ় কণ্ঠে বলল, অবশ্যই আপনি আমাকে কৈফিয়ত দেবেন, কারণ আপনি মানুষটা আমার অধীনস্থ। আপনার সর্বাঙ্গ জুড়ে কেবল আমার অধিকার আছে। আপনিটা শুধু আপনার নয়, বরং তার চেয়েও অধিক বেশি আমার। সুতরাং এই শরীরটায় সামান্য একটা আঁচড় লাগলেও সেটার জন্য আপনি আমার কাছে জবাবদিহি করতে বাধ্য। কথাগুলো শুনে প্রিমার চোখের কোণে অভিমানী অশ্রুভীর জমে। সেদিনকার সেই অপমানগুলো স্পষ্ট চোখে ভেসে ওঠে। মস্তিষ্কে চেপে বসে অসহ্য রাগ। নিজেকে সামলাতে না পেরে হিসহিসিয়ে বলে ওঠে, আমি কেবলই আপনার ঘাড়ে চেপে বসা দায়িত্ব, যার সাথে দুর্ভাগ্যবশত একটা সম্পর্কে জড়াতে বাধ্য করা হয়েছে আপনাকে। আপনার বিন্দুমাত্র অধিকার নেই আমার ওপর। অহেতুক এইসব থার্ড ক্লাস ফিল্মি ডায়লগ আমায় শোনাবেন না। আরশিয়ান আহত কণ্ঠে বলল, রাগের মাথায় ভুলভাল বলে ফেলেছিলাম। বিশ্বাস করুন, সেদিন আমি একদমই হুঁশে ছিলাম না। মাথায় চেপে বসা সর্বনাশা রাগ, নেশাদ্রব্যের প্রভাবে ক্ষয়ে যাওয়া কমন সেন্স এবং সেই ভুল বোঝাবুঝির ফলে ওইসব বলেছিলাম। মাফ করতে হবে না, কিন্তু ভুল বুঝবেন না প্লিজ। প্রিমা ঝটকা মেরে হাত সরিয়ে নিয়ে জোর গলায় বলল, সবাইকে ঠিক বোঝার
ঠেকা নিয়ে রাখিনি। ইনফ্যাক্ট আমি কিছুই বুঝতে চাইছি না। আমার বুবুকে ডেকে দিন। আমি এক্ষুনি এই মুহূর্তে বাড়ি যেতে চাই। আর্শিয়ান টের পেল প্রিমা ভীষণ রেগে গেছে। সে আরেকটু এগিয়ে প্রিমার হাতটা ধরতে চাইলে প্রিমা হাত সরিয়ে নিল। আর্শিয়ান জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলল, শান্ত হন। এই সময় এতটা অস্থির হওয়া উচিত না। মিস ফারজানা একটু আগেই ঘুমিয়েছে। এখন ডেকে দিলে ওনার শরীর খারাপ করবে, তাই না? প্রিমা নিজে বেড থেকে নামতে নামতে ক্ষুব্ধ স্বরে বলল, ডাকতে হবে না কাউকে, আমি একাই ডিসচার্জ নিতে পারবো। আর্শিয়ান হতভম্ব হয়ে প্রিমার রণমূর্তির রূপ দেখে। শান্ত মেয়েটা রেগে গেলে এতটা বেপরোয়া হয়ে উঠে জানা ছিল না তার। চটজলদি প্রিমাকে জড়িয়ে ধরে আটকায়। প্রিমা যেন রাগে হুঁশ খুইয়ে বসেছে। সে ছটফটিয়ে উঠে নিজেকে ছাড়াতে চায়। আর্শিয়ানের শক্ত বাঁধন থেকে মুক্তি পেতে সর্বোচ্চ জোর প্রয়োগ করে, কিন্তু বলিষ্ঠ বাহুবন্ধনী থেকে এক চুলও সরতে পারে না। শেষ পর্যন্ত মেজাজ হারিয়ে নখ বসায় আর্শিয়ানের হাতে, কামড়ে ধরে তার গলার বাঁ পাশটা। আর্শিয়ান চোখ বুজে ব্যথাটা হজম করে নেওয়ার চেষ্টা করে। প্রিমার দ্বিমুখী আচরণে বেচারা আঁতকে ওঠে, তবুও টু শব্দটুকুও করে না। প্রিমার পিঠের দিকে হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলে, শান্ত হন একটু। রেগেমেগে নিজের সাথে সাথে আমাদের বাচ্চাদেরও কষ্ট দিচ্ছেন আপনি। প্রিমার চওড়া মেজাজ খানিকটা থিতু হয়। বাচ্চার কথাটা কানে আসতেই থমকে যায়। ব্যাপারটা মস্তিষ্ক থেকে বেরিয়ে গেছিল তার। আর্শিয়ান বিষয়টা জেনে যাবে সেটা কল্পনাতেও ভাবেনি প্রিমা। যাদের কথা ভেবে নিজেকে পুনরায় সামলে নিয়েছিল তারা শেষ পর্যন্ত থাকবে তো? আর্শিয়ান জীবনেও নিজের সন্তানদের দাবি দেওয়া ছাড়বে না। তাহলে প্রিমা কি হবে? উদ্ভট চিন্তা মস্তিষ্কে জট পাকিয়ে ফেলে। প্রিমা শান্ত হয়ে শুধু আর্শিয়ানের কাঁধে মাথা রেখে শূন্যে তাকিয়ে থাকে। চোখ বেয়ে টুপটাপ গড়িয়ে পড়ে অশ্রু। আর্শিয়ান আর চোখে প্রিমার দিকে তাকিয়ে পুনরায় শুধালো, কাঁদছেন কেন? এটা তো সুখবর। আমাদের সন্তানেরা আসতে চলেছে। আমি অতি শীঘ্রই 3টে ফুটফুটে সন্তানের বাবা হব। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? আর্শিয়ানের কণ্ঠে ছিল অগাধ উচ্ছ্বাস। প্রিমা ঝটকা মেরে তাকে সরিয়ে দিয়ে বলল, ওরা কেবলই আমার সন্তান এবং আপনার করা ভুলের ফসল। সত্যি বলতে ওরা আমার সুযোগ নেওয়ার ফল। সুতরাং আপনার কোনো অধিকার নেই তাদের ওপর। ওরা কিছু বলে ডাকবে না আপনাকে। ওরা জানবেই না আপনার অস্তিত্বের কথা। আর্শিয়ান আহত দৃষ্টিতে তাকায়। প্রত্যুত্তরে কিছুই বলতে পারে না। প্রিমার বলা প্রত্যেকটা কথা তীক্ষ্ণ তীরের ন্যায় বিধে। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। আচমকা কিছু একটা মস্তিষ্কে ধরা দিতেই আর্শিয়ান নিজেকে সামলে নিয়ে অবাক কণ্ঠে শুধালো, প্রেগন্যান্সির কথা আগে থেকেই জানতেন আপনি? প্রিমা অশ্রুপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে ধীর স্বরে বলল, হ্যাঁ। আর্শিয়ান গম্ভীর গলায় শুধালো, আমাকে জানাননি কেন? মাসখানেক পর শরীরে অস্বাভাবিকতা টের পেয়ে প্রিমা খানিকটা অবাক হয়। প্রথম দিকে পাত্তা না দিলেও পরবর্তীতে বাধ্য হয়ে সবার চোখ ফাঁকি দিয়ে প্রিমা ডক্টরের কাছে যায়। সকল টেস্ট করানোর পর জানতে পারে ট্রিপলেট প্রেগন্যান্সির বিষয়টা। তবে পারিপার্শ্বিক কথা চিন্তা করে কাউকে কিছু বলেনি। আর্শিয়ানের প্রশ্নটা শুনে প্রিমা ঝাঁঝালো কণ্ঠে বলল, বোনের স্বামীকে প্রেগন্যান্সির কথা জানাতে যাব কোন দুঃখে? আর্শিয়ান হতভম্ব স্বরে বলল, নিহা আমার এক্স ওয়াইফ। বর্তমানে আমি আপনার হাজবেন্ড। কি বলছেন এসব? প্রিমা তেজি কণ্ঠে বলে, সেদিন তো আপনিই নিজেকে আমার বোনের হাজবেন্ড বলে দাবি করেছিলেন। এইসব আপনার ওয়ার্ডস, আমার নয়। ভুলে গেছেন? আর্শিয়ান থতমত খেয়ে বলল, ভুল হয়ে গেছে। রাগের মাথায় যা তা বলে বসেছি। আম রিয়েলি সরি ওয়াইফি। প্রিমা চোখ মুখ কুঁচকে বলল, আপনার সরি আমার মান সম্মান ফিরিয়ে দিতে পারবে? কি দোষ ছিল আমার? মাতাল স্বামীর যৌক্তিক ইচ্ছাকে আশকারা দেওয়াটা অপরাধ ছিল আমার? বাড়ির সকলের সামনে সুযোগ সন্ধানীর খেতাব দিয়ে কি বোঝাতে চেয়েছিলেন?
যাই হোক, দূরত্ব চেয়েছিলেন, আমি সেটাই দিয়েছি। এখন এসব নাটকের মানে কি? বুকটা হাহাকার করে ওঠে আরশিয়ানের। সে অসহায় কণ্ঠে বলে, একটু বোঝার চেষ্টা করুন। আমি প্রিমা তাকে থামিয়ে দিয়ে বলে, কিছু বুঝতে চাইছি না আমি। এবার আপনার বোঝার পালা। আপনি বুঝুন এবং আমাকে মুক্তি দিন। বোনের স্বামীর সাথে সংসার করার অভিরুচি আমার নেই। তালাক দিয়ে আপনিও খুশি থাকুন এবং আমাকেও শান্তি দিন। আরশিয়ানের বুকটা কেঁপে ওঠে। প্রিমা ফোঁপাচ্ছে রীতিমতো। চোখ মুখে লেপ্টে আছে এক রাশ রাগ, ক্ষোভ এবং জেদ। নারীর আত্মসম্মানে আঘাত লাগলে তারা কতটা কঠোর হতে পারে সেটা প্রিমাকে দেখলে স্পষ্ট বোঝা যায়। আরশিয়ান কল কিছু একটা ভাবল। এভাবে প্রিমাকে কনভিন্স করা ইম্পসিবল। মেয়েটা মেন্টালি ভীষণ ডিস্টার্ব। এখন বোঝার মতো পরিস্থিতিতে একদমই নেই প্রিমা। আরশিয়ান লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলায় বলল, আমার করা কাজটা ভুল নয়, বরং অন্যায় ছিল। ওটাকে ভুল হিসেবে আখ্যায়িত করা অনুচিত। নিজের কৃতকর্মের জন্য আমি ভীষণ লজ্জিত। এটার জন্য অবশ্যই আমার শাস্তি পাওনা রয়েছে। তবে দূরত্ব কোনো সমাধান হতে পারে না। প্রিমা চোখ তুলে তাকে ধীর কণ্ঠে বলল, আমার কাছাকাছি আমরা কাছাকাছি কবে এসেছিলাম? আরশিয়ান লম্বা শ্বাস ফেলে বলল, বহু আগেই, শুধু অনুভব করার সময়টা পাইনি। শাস্তি হিসেবে আমৃত্যু ক্ষমা করতে না চাইলেও আমার কোনো অভিযোগ থাকবে না। তবে এই সংসারটা আমার চাই। আপনি সহ ওই বাচ্চাগুলোর সাথে বার্ধক্যের সময়টা পার করতে চাই। প্রিমার চোখজোড়া ভিজে ওঠে। দুপাশে মাথা নাড়িয়ে ধরে আসা গলায় বলে, যে পুরুষের মন মস্তিষ্কে অন্য নারীর বাস, তার সঙ্গ আমার জন্য কেবলই এক ধ্বংসাত্মক সর্বনাশ। আমার পক্ষে আপনাকে মেনে নেওয়া অসম্ভব। আরশিয়ান ম্লান হেসে বলল, এই সর্বনাশা সত্যকে নিজের সর্বস্ব হিসেবে গ্রহণ করতে হবে আপনাকে। আমি বিন্দু মাত্র কম্প্রোমাইজ করব না এক্ষেত্রে। এই অসম্ভব ব্যাপারটাকে সম্ভবে পরিণত করার চেষ্টা করুন, বিকজ ইউ ডোন্ট হ্যাভ অ্যানাদার অপশন। প্রিমা অপলক চেয়ে থেকে ভাবলে ক্ষীণ কণ্ঠে শুধায়, যদি অপশনটাকে আমার জীবন থেকে বাদ দিয়ে দিই? আরশিয়ান পকেটে হাত গুজে দু কদম সামনে এগিয়ে গম্ভীর স্বরে বলল, এই অপশনটাই আপনার লাইফ, আপনার নিঃশ্বাস, আপনার ভালোবাসা, পরিশেষে আপনার স্বামী এবং 3 সন্তানের একমাত্র পিতা। আপনার লাইফ থেকে আমি নামক অপশনটাকে এক্সিস্ট করার কোনো স্পেসিফিক বাটন নেই ওয়াইফি। প্রিমা চোখ মুখ কুঁচকে বলল, আপনার মতো ব্যক্তিত্বপূর্ণ মানুষকে এমন সস্তার ফ্ল্যাট মানায় না। কাইন্ডলি এসব বন্ধ করুন। আমি একটা সিরিয়াস টপিকে কথা বলছি। আরশিয়ান চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আমি ডিপলি ফ্লার্ট করা স্টার্ট করলে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। আমি চাইছি না নেক্সট ইয়ারই আমার অনাগত বাচ্চাদের ভাই বোনকে প্রি বুকিং দিতে। আপনার জন্য ক্যারি করা কষ্ট হয়ে যাবে, তাই না? প্রিমা দাঁতে দাঁত চেপে বলল, আপনার সাথে আমি আর এক দণ্ডও থাকবো না, নির্লজ্জ পুরুষ। আরশিয়ান বাঁকা হেসে শুধালো, কোথায় যাবেন ওয়াইফি? প্রিমা ক্ষুব্ধ কণ্ঠে বলল, আমার অন্তিম ঠিকানা আমার বুবুর কাছে। আরশিয়ান কিছু একটা ভেবে প্রিমার দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে তার সামনাসামনি এসে এক হাতে থুতনি ধরে বলল, আপনার শেষ ঠিকানা হলো এই আরশিয়ান ইপসারের বক্ষপট। জীবনের সব পরিস্থিতিতে এই প্রশস্ত হৃদয়কুঞ্জ আপনাকে সযত্নে আগলে নেবে। ঠিক এই জায়গাটায় লুটিয়ে পড়ে নিজের অনুভূতি প্রকাশ করবেন আপনি। প্রিমার ভীষণ মেজাজ খারাপ হয়। সে বিরক্তিতে তেতে উঠে বলে, ওই বক্ষপঞ্জরে এখনো নিহা নামক বিষাক্ত পাখির জন্য অগাধ অনুভূতি পুষে রেখেছেন আপনি। আমি প্রিমা আমৃত্যু সেখানটায় মাথা রাখব না। ছলচাতুরি বন্ধ করুন। সন্তানের ভাগ চাই আপনার, তাই না? আরশিয়ান ব্যর্থতার শ্বাস ফেলে বলে,
নিহা আমার জীবনে আসা প্রথম প্রেম, তবে তার অনাকাঙ্ক্ষিত সত্যটা জানার পর তার প্রতি থাকা শ্রদ্ধাটুকু এক নিমেষেই গায়েব হয়ে গিয়েছে। বুকে পুষে রাখা নির্মল অনুভূতিরা তৎক্ষণাৎ অসহ্য যন্ত্রণায় ছটফটিয়ে মৃত্যুবরণ করেছে। এই হৃদয়ে কারোর জন্য ভালোবাসা নেই, তবে গভীরভাবে ভালোবেসে প্রাপ্ত তরতাজা এক জখম আছে। সেই জখমটা সারিয়ে তোলার জন্য আপনি নামক ঔষধের ভীষণ প্রয়োজনীয়। প্রেমা অভিমানী কণ্ঠে বলল, আমি কারোর প্রয়োজন হতে চাই না। আরশিয়ান গভীর স্বরে বলল, আপনি তো আমার প্রিয়দর্শিনী প্রেম। প্রিমা প্রত্যুত্তর করল। তার মন মস্তিষ্কে তুফান চলছে। বিগত দিনগুলোর কথা একের পর এক স্মরণে আসছে তার। দুহাতে মাথা চেপে ধরে অসহায়ের মতো ফুঁপিয়ে উঠল প্রিমা। আরশিয়ান হকচকিয়ে উঠে চটজলদি তাকে জড়িয়ে ধরে বলল, প্রেম, কি হয়েছে জান? প্রিমা ক্রন্দনরত স্বরে হাহাকার মিশিয়ে বলল, অশান্তি লাগছে আমার। আমি পারছি না ওসব মেনে নিতে, পারবো না সেসব ভুলতে। আমার স্বামী হয়ে নিজেকে অন্যের ব্যক্তিগত পুরুষ দাবি করার বিষয়টা আমৃত্যু আমাকে যন্ত্রণা দিবে। আল্লাহ মরণ দেয় না কেন আমাকে? আরশিয়ান মৃদু ধমক দিয়ে বলল, কী সব বলছেন আপনি? আদৌ হুঁশে আছেন? মানুষ আমি, করে ফেলেছি একটা অন্যায়, সেটার জন্য আমি যথেষ্ট অনুতপ্ত। আর কি করতে পারি বলুন? প্রিমা উন্মাদের মতো বলল, আমায় ছেড়ে দিন। আরশিয়ানের এবার রাগ লাগলো। প্রিমার মুখটা উপরে তুলে বিনা বাক্যে সোজা তার অধরষ্ট দখল নিল। রাগ ঝাড়ল না, বরং ভীষণ আদুরে স্পর্শে প্রিমাকে বেসামাল করে তুলল। প্রিমা কিল ঘুষি মেরে সরতে চাইলে ভীষণ সাবধানে তার হাত দুটো ব্লক করে ফেলল। কিছুক্ষণ পেরোতেই প্রিমা শ্বাস নেওয়ার তোড়জোড় দেখে শেষ পর্যায়ে তাকে রেহাই দিল। দুজনেই হাঁপাচ্ছে সমানভাবে। প্রিমা সম্পূর্ণ ভারটুকু ছেড়ে দিয়েছে আরশিয়ানের ওপর। একটুও নড়াচড়া করছে না বেচারি। আরশিয়ান তার রাগ দেখে ধীর কণ্ঠে বলল, ধরার আগেই ছাড়ার কথা বললে বিধায় হালকা পাতলা নমুনা দেখালাম। পছন্দ হয়নি ওয়াইফি? প্রিমা হাঁপানো সুরে বলল, আমি চলে যাব, থাকবো না আপনার কাছে। আরশিয়ান তাকে মাঝপথে থামিয়ে ধীর কণ্ঠে শুধালো, মিস ফারজানার কাছে যাবেন, তাই তো? প্রিমা কোনো মতে মাথা নাড়িয়ে বলল, হুম। আরশিয়ান চোখ মুখ শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল, আপনার একটা পদক্ষেপ যদি মিস ফারজানার জীবন সংশয়ের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আপনার কেমন লাগবে? প্রিমা অবুঝে কণ্ঠে শুধালো, মানে? আরশিয়ান সামান্য ঝুঁকে প্রিমার ফোলা ওষ্ঠে বৃদ্ধাঙ্গুলি স্লাইড করে বলল, আপনার বোনের চাকরিটা যদি না থাকে এবং আমার নির্দেশে তাকে আর কোথাও চাকরি দেওয়া না হয়, তবে তার ঔষধের যোগান দেবে কে? দুবেলা মেডিসিন মিস গেলে উনি তৃতীয় বেলা আদৌ সুস্থ থাকবেন তো? প্রিমা হতবাক হয়ে বলল, আপনি এটা করতে পারেন না। আরশিয়ান অপলকভাবে প্রিমার দিকে চেয়ে থেকে ধীর কণ্ঠে বলল, প্রসঙ্গ যদি হয় আপনাকে নিজের সাথে বেঁধে রাখার, আমি অনায়াসে ভাঙব হাজারটা নিয়ম বারংবার। প্রিমা আরশিয়ানের টি-শার্ট মুঠো পাকিয়ে ধরে বলল, আপনি আমার সাথে এমন করতে পারেন না। আরশিয়ান টুপ করে প্রিমার নাকের ডগায় চুমু বসিয়ে বলল, আমি সবই করতে পারি ওয়াইফি। আপনি যখনই আমার অবাধ্য হবেন, আমি তখনই সকল নীতি অগ্রাহ্য করে অনিয়ম করব। আপনি যদি বেপরোয়া আরশিয়ান ইফসার চৌধুরীকে দেখতে চান, তাহলে এই অধম বান্ধা কিভাবে নির্বাক থাকবে বলুন? আরশিয়ানকে ছেড়ে দিয়ে প্রিমা চুপচাপ বসে রইল। দম বন্ধ লাগছে তার। কি ভেবেছিল আর কি হলো? তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। কোনো কিছু প্রসেস করতে পারছে না। আরশিয়ান তার অবস্থা দেখে বলল, একটুও যদি প্যানিক করেন, তাহলে নিজ দায়িত্বে আপনার ছটফটানি বাড়ানোর কাজটা স্পেশাল ওয়েতে সম্পন্ন করব। আমি হুমকি দিচ্ছি না, জাস্ট ফ্যাক্ট বলছি। সুস্থ থাকুন এবং স্রেফ আমার হয়ে থাকুন। বাকি সবাই এমনিতেই ভালো থাকবে। বুঝেছেন? প্রিমা প্রত্যুত্তর করল না, কেবল শান্ত চোখে
মেঝের দিকে চেয়ে রইল। আরশিয়ান আরও কিছু বলার পূর্বেই দরজায় টোকা পড়ল। আরশিয়ান এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখল তার পরিবারের লোকজন এসেছে। আরশিয়ান কিছু না বলে তাদের রেখে বেরিয়ে পড়ল। চলবে।